গুড মর্নিং ক্লাস। আমি সন্তু, তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের ফিজিক্সের উপর থেকে থাকছে 15 নম্বর ক্লাস, এবং 15 নম্বর ক্লাসে আমরা যে টপিকটা পড়ছিলাম সেটাই আমরা কন্টিনিউ করব, অর্থাৎ মোশন এবং গতি। তো এর আজকে থাকছে পার্ট নাম্বার 7 ক্লাস। এর আগে অলরেডি মোশনের উপর থেকে আমরা 6টা পার্টে ক্লাস দেখে নিয়েছি। এর আগের দিনের ক্লাসে আমরা জেনেছিলাম নিউটনের প্রথম গতিসূত্র, এবং সেখান থেকে আমরা জেনেছিলাম ভরবেগের ব্যাপারে, এবং তার উপরে কিছু নিউমেরিক্যালস দেখেছিলাম, এবং তার পাশাপাশি আমরা নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা কাইনেটিক এনার্জির সাথে আমরা ভরবেগের কানেকশন, অর্থাৎ যে সূত্র আছে তার মধ্যে যে সম্পর্ক আছে সেগুলোর ব্যাপারে আমরা অলরেডি আগের ক্লাসে দেখে নিয়েছি। তার আগে অলরেডি ইউনিট অ্যান্ড ডাইমেনশনের টপিকটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। যদি তোমরা আগের ক্লাসগুলো না দেখে থাকো, উপরে আই বাটনে লিঙ্ক শো হচ্ছে, সেটার উপর ক্লিক করো, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে দেখবে প্রিভিয়াস ক্লাসের লিঙ্ক প্রোভাইড করা আছে। সেটার উপর ক্লিক করলে সেখান থেকে প্রিভিয়াস ক্লাসগুলো তোমরা পরপর দেখে নিতে পারবে। তো শুরু করছি আজকে, মানে আগের দিন যে পর্যন্ত শেষ করেছিলাম তারপর থেকে। তো আজকে দেখবো আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র। তো দ্বিতীয় গতিসূত্র দেখার আগে আমাদের যেটা জানতে হবে সেটা হলো বলের ঘাত, অর্থাৎ ইম্পালস বা যাকে বলা হয় আবেগ, সেটা কাকে বলে। তো এখানে হেডিং করো তোমরা ইম্পালস। ইম্পালস এই ইংলিশ টার্মগুলো কিন্তু মুখস্থ করবে। একে বলা হয় কি, বলা হয় আবেগ, বা একে বলা হয় কি, একে বলা হয় বলের ঘাত বা ঘাত একে বলা হয়। তো ইম্পালস বা আবেগ কাকে বলে? তো ইম্পালস বা আবেগ বলা হয় ভরবেগের পরিবর্তনকে, বলা হয় কি, ভরবেগের পরিবর্তনকে বলা হয় ইম্পালস। কি বলা হয়? ইম্পালস কাকে বলা হয়? ভরবেগের পরিবর্তন। ভরবেগ, ভরবেগের পরিবর্তনকে, ভরবেগের যে চেঞ্জ হচ্ছে, ভরবেগের পরিবর্তনকে বলা হয় কি, আবেগ। বলা হয় ভরবেগের পরিবর্তনকে বলা হয় কি, আবেগ, অর্থাৎ ইম্পালস বলা হয় আবেগ বা ঘাত, বলের ঘাতও বলা হয়। ইংলিশে যারা লিখছো লিখে রাখতে পারো যে চেঞ্জ ইন মোমেন্টাম, চেঞ্জ ইন মোমেন্টাম, চেঞ্জ ইন মোমেন্টাম ইজ কল্ড ইম্পালস, is called impulse, is called impulse. Change in momentum is called impulse. এই ইম্পালসকে অর্থাৎ আবেগকে আমরা কোন অক্ষর দ্বারা ডিনোট করি? তো একে আমরা চিহ্নিত করি আই দ্বারা। একে চিহ্নিত করা হয়, একে চিহ্নিত করা হয় কোন অক্ষর দ্বারা? আই অক্ষর দ্বারা। আই দ্বারা আমরা একে চিহ্নিত করি। ইট ইজ ডিনোটেড বাই আই। ইংলিশে যারা লিখছো লিখে রাখো, ইট ইজ ডিনোটেড বাই অ্যালফাবেট আই। আই দ্বারা আমরা কি করছি? আবেগকে, ইম্পালসকে আমরা ডিনোট করছি। আবেগ এক প্রকার কি রাশি? তো আবেগের সূত্র কি বললাম, মানে আবেগের সংজ্ঞা কি বললাম? সংজ্ঞা বললাম ভরবেগের পরিবর্তন। আর ভরবেগ কি রাশি? ভরবেগ হলো একটা সদৃশ রাশি। তো ভরবেগের পরিবর্তন, তো ভরবেগের যে চেঞ্জেস হচ্ছে সেটাও হবে একটা ভরবেগ, অর্থাৎ ভরবেগের পরিবর্তনকে বলছি ইম্পালস, অর্থাৎ ইম্পালস এর হলো একটা ভেক্টর কোয়ান্টিটি। তো লিখে রাখো, এটি এটি একটি সদৃশ রাশি, এটি একটি সদৃশ রাশি, এটি একটি কি, এটি একটি সদৃশ রাশি, অর্থাৎ ভেক্টর কোয়ান্টিটি। ভেক্টর, এটা একটা ভেক্টর কোয়ান্টিটি, অর্থাৎ সদৃশ রাশি। তাহলে ইম্পালসের একক কি হবে? ইম্পালসের একক হয়ে যাবে, ইম্পালসের এসআই ইউনিট হয়ে যাবে ভরবেগের এককের সমান। ইম্পালসের একক কি হবে? ভরবেগের একক, যা তাই। ভরবেগের একক কি? কেজি মিটার পার সেকেন্ড, অর্থাৎ ইম্পালসেরও একক হয়ে যাবে কি,
কেজি মিটার পার সেকেন্ড। এর আগের দিনের ক্লাসেই পড়িয়েছিলাম ভরবেগ। ভরবেগের মাত্রা কি বলেছিলাম? মাত্রা বলেছিলাম m(L)(T⁻⁻1। তাই যেহেতু ভরবেগ এবং ইম্পালসের একক সেম, তাই এদের মাত্রাও কিন্তু হবে এক। তাহলে মাত্রা কি হবে? মাত্রা অর্থাৎ ডাইমেনশন। মাত্রা অর্থাৎ ডাইমেনশন। তো ডাইমেনশন কত হবে? ডাইমেনশন হবে m(L)(T⁻⁻1). m(L)(T⁻⁻1) হয়ে যাচ্ছে কি? ইম্পালসের মাত্রা। তো পাশে লিখে রাখো, বা তোমাদের যারা যারা এর আগের প্রিভিয়াস ক্লাস করে এসো ইউনিট অ্যান্ড ডাইমেনশনের ক্লাসে, সেখানেও কিন্তু বলেছিলাম যে ভরবেগ এবং ইম্পালস অর্থাৎ মোমেন্টাম অ্যান্ড ইম্পালস, ভরবেগ এবং আবেগ, এদের একক সেম, একক একই অর্থাৎ কেজি মিটার পার সেকেন্ড এসআই একক, এবং এদের মাত্রাও সেম। যেহেতু একক সেম তাই এদের ডাইমেনশন অর্থাৎ মাত্রাও সেম, উভয়ের মাত্রা m(L)(T⁻⁻1). আবেগটা কি একটা এক্সাম্পল দিই, যদি এখনো তোমাদের ক্লিয়ার না হয়ে থাকে তো এক্সাম্পল দিলে ক্লিয়ারটা হয়ে যাবে। তো এখানে এক্সাম্পল লিখে রাখতে পারো তোমরা এক্সাম্পল হিসাবে, যে ধরো একটা বস্তু নিলে, এই বস্তুর কি বলছে? বস্তুর ওপরে কিছু বল প্রয়োগ করা হলো, কিছু কি ফোর্স প্রয়োগ করা হলো, বল প্রয়োগ হলো, এবং বল প্রয়োগের পরে বস্তু এ অবস্থান থেকে সাপোজ ধরো বি অবস্থানে গেল, একটা অবস্থান থেকে অন্য অবস্থানে গেল। তো সাপোজ ধরে নাও যে এই বস্তুটার ভর m সমান, আমি ধরে নিচ্ছি 10 কেজি। ওই একই বস্তুর ওপরে বল প্রয়োগের ফলে বস্তুটা এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়েছে, তার মানে ভর কি হবে? যদি বলি পরবর্তী বস্তুটার ভর কি, তো ভর সেম হবে, কারণ বস্তুটার খালি স্থান পরিবর্তন হয়েছে। কিসের জন্য? বল প্রয়োগের জন্য। তাহলে ভর সেম, তাহলে এরও ভর 10 কেজি, দ্বিতীয় বস্তুর ভর, মানে দ্বিতীয় বস্তু না, ওই বস্তুটা স্থান হওয়ার পর বস্তুটার ভর 10 কেজি। এবার সাপোজ ধরো এই প্রথম বস্তুটার ওপর মনে করো প্রাথমিকভাবে বেগ অ্যাপ্লাই হচ্ছিল 5 মিটার পার সেকেন্ড, এবং বস্তুটার উপরে বল প্রয়োগের পর, বস্তুটার উপরে যখন বল প্রয়োগ হলো, বল প্রয়োগের পর এখন তার বেগ অর্থাৎ অন্তিম বেগ ভি ইকুয়াল টু, এখন হয়ে যাচ্ছে, ধরে নাও বেগ বেড়ে হয়ে যাচ্ছে 15 মিটার পার সেকেন্ড। তো আগে প্রাথমিক বেগ ছিল 5 মিটার পার সেকেন্ড, বল প্রয়োগের পর বেগ বেড়ে হয়ে গেল কত? 15 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা আবেগ অর্থাৎ ইম্পালস ইকুয়াল টু কি বলবো? আবেগের সূত্র কি হবে? আবেগ অর্থাৎ ইম্পালস, আবেগ অর্থাৎ ইম্পালস। তো আবেগ অর্থাৎ ইম্পালস ইকুয়াল টু হবে কি? হবে অন্তিম ভরবেগ, অন্তিম ভরবেগ মাইনাস প্রাথমিক ভরবেগ। অন্তিম ভরবেগ মাইনাস কি হবে? প্রাথমিক ভরবেগ। অন্তিম ভরবেগ মাইনাস কি? প্রাথমিক ভরবেগ। তো ইম্পালসকে আমরা কি দ্বারা ডিনোট করি? আই দ্বারা, এক্ষুনি লেখালাম। অন্তিম ভরবেগকে আমরা পি দ্বারা ডিনোট করি। তো অন্তিমকে আমরা ফাইনাল পি বলতে পারি, তো ফাইনাল থেকে এফ নিয়েছি আমরা, তাহলে অন্তিম ভরবেগকে আমরা পি এফ দ্বারা ডিনোট করছি, এবং প্রাথমিক ভরবেগকে ইনিশিয়াল বলা হয়, প্রাথমিককে। তো ইনিশিয়াল মোমেন্টামকে পি দ্বারা ডিনোট করা হয়। ইনিশিয়াল থেকে আই নিলাম, তো প্রাথমিক ভরবেগকে যদি আমি আই দ্বারা ডিনোট করি, তো এর যে পরিবর্তন, এর যে ডিফারেন্স, তাকে আমরা কি বলবো? ইম্পালস বলবো। অর্থাৎ এখান থেকে আমাদের ইম্পালসের সূত্র চলে আসলো। ইম্পালস সমান কি? ইম্পালস সমান পি এফ মাইনাস পি আই। পি এফ মানে কি? পি এফ মানে অন্তিম ভরবেগ, পি আই মানে প্রাথমিক ভরবেগ। কেন এফ, কেন আই লিখলাম? এফ ফর ফাইনাল মোমেন্টাম, মোমেন্টামকে আমরা পি দ্বারা ডিনোট করি, তাই পি এফ। আর পি আই ফর কেন আসছি? ইনিশিয়াল মোমেন্টাম, প্রাথমিক ভরবেগ, তো ইনিশিয়াল থেকে আই আসলো, মোমেন্টামকে আমরা পি দ্বারা ডিনোট করি, তো পি আই। তো ইম্পালস ইকুয়াল টু পি এফ মাইনাস পি আই। তাহলে এখানে যে উদাহরণটা দিলাম, তো এই উদাহরণ থেকে এখান থেকে তোমরা বার করো যে ইম্পালস কত হচ্ছে।
ইম্পালস কত হচ্ছে। তাহলে এখান থেকে প্রাথমিক ভরবেগ পিআই, পিআই সমান কি বলতে পারি, পিআই সমান আমরা পড়ে এসেছি কি এর আগের দিনের ক্লাসে, ভরবেগ সমান পি ইকুয়াল টু ভর ইন্টু বেগ, পি ইকুয়াল টু এম ভি, এটা আমরা আগের দিন পড়ে এসেছি। তাহলে প্রাথমিক ভরবেগ পিআই মানে কি হবে, পিআই মানে এম এবং ইউ এর গুণফল হবে, পিআই সমান এম ইন্টু ইউ। তাহলে এম এর ভ্যালু কত বলা আছে 10, ইউ এর ভ্যালু কত বলা আছে 5, তো 10 ইন্টু 5 মানে হয়ে যাবে 15 কেজি মিটার পার সেকেন্ড হয়ে যাচ্ছে কি পিআই এর ভ্যালু। একইভাবে এখান থেকে পি এফ এর ভ্যালু পেয়ে যাবে, তো উপরে লিখছি পি এফ, পি এফ এর ভ্যালু কত পাচ্ছ, পি এফ এর ভ্যালু কি হবে এম ইন্টু ভি, এম ভি হয়ে যাবে পি এফ এর ভ্যালু। এম সমান কত 10 কেজি, ভি এখন কত 15 মিটার পার সেকেন্ড, গুণ করে দাও হয়ে যাবে কত 150 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে প্রাথমিক ভরবেগ অন্তিম ভরবেগ পেয়ে গেছো। ইম্পালস সমান এক্ষুনি আমরা দেখলাম কি, আমরা দেখলাম পি এফ মাইনাস কি মাইনাস পিআই, এক্ষুনি কি দেখলাম পি এস মাইনাস পি এফ মাইনাস পিআই। তো পিএফ এর ভ্যালু কত পেয়েছি, পিএফ এর ভ্যালু পেয়েছি 150 কেজি মিটার পার সেকেন্ড, পিআই এর ভ্যালু পেয়েছি কত 15 কেজি মিটার পার সেকেন্ড, 15 কেজি মিটার পার সেকেন্ড। তো এটাকে বিয়োগ করে দাও, পেয়ে যাবে কি ইম্পালস অর্থাৎ বলের ঘাত কত সেটা পেয়ে যাবে। তো এখান থেকে বিয়োগ করলে পাচ্ছ কত 135, এখানে একটু ভুল হয়েছে, 10 ইন্টু 5 হবে কত 50 হবে 50 কেজি মিটার পার সেকেন্ড। তো এখান থেকে বিয়োগ হবে কত, এখান থেকে বিয়োগ হবে 50। তো 150 থেকে 50 বাদ গেলে হচ্ছে কত 100 কেজি মিটার পার সেকেন্ড। তো ইম্পালস কত পেয়ে গেলে 100 কেজি মিটার পার সেকেন্ড হয়ে গেল ইম্পালস। আশা করি ইম্পালস কি বোঝাতে পেরেছি। এবার আমরা দেখব যে নিউটনের দ্বিতীয় গতিসূত্র। তো নেক্সট পেজে হেডিং করো নিউটনস সেকেন্ড ল অফ মোশন, সেকেন্ড ল অফ মোশন, নিউটনস সেকেন্ড ল অফ মোশন, নিউটনের দ্বিতীয় গতিসূত্র, নিউটনের দ্বিতীয় গতিসূত্র। তো আবেগ কি ক্লিয়ার হয়েছে, আবেগ বা বলের ঘাত বা ইম্পালস কি আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে এবার ভালোভাবে শোনো, নিউটনের দ্বিতীয় গতিসূত্র কি বলছে, নিউটনের দ্বিতীয় গতিসূত্র বলছে ভরবেগের পরিবর্তনের হারকে, ভরবেগের পরিবর্তনের হারকে বল বলা হয়, বল অর্থাৎ ফোর্স বলে, কি বলে ফোর্স বলে। ভরবেগের পরিবর্তনের হারকে কি বলা হচ্ছে বল অর্থাৎ ফোর্স বলা হচ্ছে। ইংলিশে যারা লিখছো লিখে নাও, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম is called force, তাহলে নিউটনের দ্বিতীয় গতিসূত্রে কি বলা হচ্ছে ভরবেগের পরিবর্তনের হারকে কি বলছে বল। আর ইম্পালসে সূত্র সংজ্ঞা কি বললাম, ভরবেগের পরিবর্তনের হার আমি কিন্তু এখানে বলিনি, এখানে বলেছি ভরবেগের পরিবর্তনকে। আর নিউটনের দ্বিতীয় গতিসূত্রে সেখানে কি বলছে ভরবেগের পরিবর্তনের হারকে কি বলছে বল বলছে। অর্থাৎ ইম্পালসটা যে সময়ের অন্তরালে হচ্ছে, মানে আবেগ বা ঘাত, যে এটা যদি কোন একটা টাইমের অন্তরালে হয় তাহলে সেটাকে আমি কি বলবো, সেটাকে বলবো বল। তো সেটাই এখানে বলা হয়েছে। তো এখানে কি বলছে,
এখানে বলছে যে ফোর্স মানে কি বলছে, ফোর্স ইকুয়াল টু ভরবেগের পরিবর্তন। তো ভরবেগ পি এফ মাইনাস পি আই, ভরবেগের পরিবর্তনের হারকে, অর্থাৎ সময়ের অন্তরালে, কত টাইমের অন্তরালে, তো টাইমকে আমি টি ধরছি, সেটাকে কি বলছে, সেটাকেই বলা হচ্ছে বল। অর্থাৎ এফ ইকুয়াল টু পি এফ মাইনাস পি আই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু রিলেশন, এর উপর থেকে নিউমেরিক্যাল আসবে, ভালোভাবে বাড়িতে প্র্যাকটিস করবে এবং এটা নির্দিষ্ট দিন অন্তর রিভিশন করবে। এবার এক্ষুনি আমরা পড়ে আসলাম, কি পড়ে আসলাম, আমরা পড়ে আসলাম ইম্পালস ইকুয়াল টু, ইম্পালস ইকুয়াল টু এক্ষুনি পড়লাম আমরা পি এফ মাইনাস পি আই, মানে অন্তিম ভরবেগ মাইনাস কি, অন্তিম ভরবেগ মাইনাস প্রাথমিক ভরবেগ। তাহলে এখানে আমি সাথে সাথে পরিবর্তন করে লিখতে পারি, মানে পি এফ মাইনাস পি আই এর জায়গায় লিখতে পারি কি, লিখতে পারি আই, আই বাই টি। এবার আই সমান কোনাকুনি গুণ করে দিয়ে দিতে পারি, আই সমান এফ ইন্টু কি হচ্ছে টি, আই সমান এফ ইন্টু টি। তো আই ফর কি হচ্ছে, আই ফর হয়ে যাচ্ছে, আই ফর হচ্ছে কি, আই ফর হচ্ছে আবেগ, আবেগ সমান বল ইন্টু সময়, আবেগ সমান বল ইন্টু সময়। তাহলে ইম্পালসের আরেকটা রিলেশন বার হলো, সেটা কি, আবেগ সমান ইম্পালস সমান বল ইন্টু টাইম, বা এখান থেকে বলতে পারো যে ফোর্স ইকুয়াল টু আই বাই টি, মানে বল সমান, ওখান থেকে বলতে পারো বল সমান আবেগ বাই সময়, আবেগ বাই টাইম, আবেগ বাই কি, আবেগ বাই সময়। নেক্সট পেজে যাচ্ছি, এরপর থেকে কন্টিনিউ করবো। তার আগে এখানে একটা ছোট ইনফরমেশন দেওয়ার আছে। তোমরা এখন যে ক্লাসটা দেখছো সেটা আরআরবি এনটিপিসি 2024 প্রিলি অ্যান্ড মেন্স স্পেশাল ফিজিক্সের ক্লাস। এর পাশাপাশি আদার্স যে এক্সামের নামগুলো দেখতে পাচ্ছ, পিএসসি ক্লার্কশিপ, পুলিশের যাবতীয় এক্সাম, এসএসসির যাবতীয় এক্সাম, প্রতিটা এক্সামের জন্য আমাদের দুটো ইউটিউব চ্যানেল মিলিয়ে সম্পূর্ণ ফ্রিতে সিলেবাস ওয়াইজ লাইভ ক্লাস প্রোভাইড করা হচ্ছে রেগুলার বেসিসে। লাইভ ক্লাস না দেখতে পারলে ক্লাস থেকে যায় রেকর্ডেড ফরম্যাটে, সুতরাং রেকর্ডেড হিসেবে পরবর্তীতে তোমাদের সময় মতো ক্লাসগুলো দেখে নিতে পারবে। তবে প্রত্যেকের কাছে একটা ছোট রিকোয়েস্ট থাকছে, কেউ এই চ্যানেলের কোনো ক্লাসকে ডাউনলোড করে দেখবে না, এটা আমাদের তরফ থেকে তোমাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট থাকছে। আর এই প্রত্যেকটা এক্সামের জন্য আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ ব্যাচ ওপেন করা আছে। হোয়াটসঅ্যাপ ব্যাচে তোমরা যুক্ত হওয়ার একটা বেনিফিট, সেখান থেকে তোমরা রুটিন পেয়ে যাবে, রুটিন ওয়াইজ ক্লাসের লিঙ্ক পেয়ে যাবে, এক্সাম ওরিয়েন্টেড যাবতীয় গুরুত্বপূর্ণ ইনফরমেশন এখান থেকে পেয়ে যাবে। তো হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হতে চাইলে কি করতে হবে, নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমাদের সামনে ডিসপ্লে হচ্ছে, এই নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমাদেরকে ইনফর্ম করবে যে তোমরা কোন ব্যাচে যুক্ত হতে চাও, এবং তোমাদের যদি কোনো রকম কোয়ারিজ থাকে সেটাও তোমরা শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমাদেরকে ইনফর্ম করবে। কেউ এই নাম্বারে নর্মাল কল, ভিডিও কল করবে না, শুধুমাত্র মেসেজ করে ইনফর্ম করলে তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী নির্দিষ্ট ব্যাচে তোমাদেরকে অ্যাড করিয়ে নেওয়া হবে। এছাড়া এখানে আরো আরেকটা ইনফরমেশন দেব তোমাদের, যে তোমরা এখন যে ক্লাসটা দেখছো সেটা দেখছো তোমরা দা লার্নিং এক্সপার্ট 2.0 এই ইউটিউব চ্যানেলে। এই চ্যানেলেই তোমরা প্রত্যেকটা এক্সামের জন্য পেয়ে যাবে জিকে জিএস এর ক্লাস, পেয়ে যাবে কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস, রিজনিং এর ক্লাস, পেয়ে যাবে ইংলিশের ক্লাস, সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে। এর পাশাপাশি আরআরবি এনটিপিসি স্পেশাল ম্যাথের ক্লাস তোমাদের প্রোভাইড করা হচ্ছে, ম্যাথ ফাউন্ডেশন ব্যাচ এই চ্যানেলেই কিন্তু প্রোভাইড করা হচ্ছে। এটা বাদ দিয়ে বাকি সমস্ত এক্সামের জন্য ম্যাথের ক্লাস প্রোভাইড করা হচ্ছে আমাদের নতুন চ্যানেল ম্যাথস বাই সন্তু স্যার ইউটিউব চ্যানেলে। তো যেহেতু চ্যানেলটা নতুন, চ্যানেলের লিঙ্ক আমাদের এই ক্লাসের ডেসক্রিপশন বক্সের মধ্যে দেওয়া আছে, সেখান থেকে ক্লিক করে তোমরা নতুন চ্যানেলটাকে ভিজিট করে নিতে পারো এবং চ্যানেল দুটোকে সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনকে অল নোটিফিকেশন সেট করে রাখো। রেগুলার বেসিসে চ্যানেল দুটোতে ক্লাস চলছে, রেগুলার বেসিসে চ্যানেল দুটো থেকে ক্লাসগুলো করতে থাকো। তাহলে আমরা লাস্ট ছিলাম কোথায়, লাস্ট ছিলাম রিলেশন, ইম্পালসের রিলেশনে। আবেগ সমান কি দেখলাম, আবেগ সমান দেখলাম বল ইনটু কি, সময়। আবেগ সমান আমরা কি দেখলাম, বল ইনটু সময়, অর্থাৎ ইম্পালস সমান ইম্পালস, ইম্পালস ইকুয়াল টু কি, ইম্পালস ইকুয়াল টু ফোর্স ইনটু টাইম ইন্টারভাল, ফোর্স ইনটু টাইম,
টাইম ইন্টারভাল, অর্থাৎ ভরবেগের পরিবর্তন যে টাইম পিরিয়ডের মধ্যে হচ্ছে সেই টাইম ইন্টারভাল অর্থাৎ আবেগ সমান কি বল ইন্টু সময়ের অন্তরাল বলতে পারো, বল ইন্টু সময়ের অন্তরাল, বল ইন্টু সময়ের অন্তরাল। তো ইম্পালস ইকুয়াল টু কি দেখলাম, ইম্পালস ইকুয়াল টু ফোর্স ইন্টু টাইম, আই ইকুয়াল টু এফ টি, আই ইকুয়াল টু এফ টি। তো ফোর্সের একক আমরা ইউনিট অ্যান্ড ডাইমেনশন ক্লাসে পড়ে এসেছি। ফোর্সের একক কি, বলের একক কি, বলের একক হলো নিউটন। টাইমের একক কি, টাইমের একক হলো সেকেন্ড। অর্থাৎ এখান থেকে ইম্পালসের আরেকটা একক পেয়ে গেলে নিউটন সেকেন্ড, নিউটন সেকেন্ড হয়ে গেল কি ইম্পালসের একক। আচ্ছা, এখানে তোমাদের আরেকটা এখানে এক্সাম্পল দিই, তাহলে এখান থেকে আরেকটা সূত্র এফ ইকুয়াল টু এম এ, এটা তোমাদের ইউনিট অ্যান্ড ডাইমেনশন ক্লাসে বলেছিলাম যে এখন একটু জোর করে মুখস্থ করো এফ ইকুয়াল টু এম এ। পরবর্তীতে যখন তোমাদের টাইম আসবে, নিউটনের গতিসূত্র আসবে, সেখানে ডিটেলসে বোঝানো হবে। তো এফ ইকুয়াল টু এম এ অর্থাৎ বল ইন্টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন, বল সমান ভর ইন্টু ত্বরণ। এটা কিভাবে আমরা ডিরাইভ করছি সেটা এখানে ভালোভাবে এবার দেখো। সাপোজ ধরো এখানে কোনো একটা বস্তু, এটা হলো কোনো একটা বস্তু যার ভর আমি ধরে নিচ্ছি এম এবং যার প্রাথমিক বেগ আমি ধরে নিচ্ছি ইউ। এই বস্তুটার ওপরে ধরো কিছু টাইমের অন্তরালে কি হলো, বল প্রয়োগ হলো, বল প্রয়োগ, এর ওপরে বল প্রয়োগ হলো। বল প্রয়োগের পরে বস্তুটার ভর সেম থাকবে, ভর একই থাকবে, কারণ ভর কোনোদিন চেঞ্জ হয় না, মাস কোনোদিন চেঞ্জ হয় না, ভর একই থাকে। সাপোজ ধরো বেগ পরিবর্তন হয়ে গেল ভি, তাহলে এখান থেকে প্রাথমিক ভরবেগ কত ছিল, পিআই ইকুয়াল টু, আমরা এক্ষুনি দেখলাম পিআই ইকুয়াল টু কি হবে এম ইউ, আর অন্তিম ভরবেগ পি এফ ইকুয়াল টু কি হবে, পি এফ ইকুয়াল টু এম ভি। ভালোভাবে মন দিয়ে শুনবে, এর ওপরে কিন্তু নিউমেরিক্যাল আছে, এখান থেকে নিউমেরিক্যাল কোশ্চেন আসে, বিশ্বাস না হলে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ঘেটে দেখবে, সেখানে দেখতে হবে এর উপর থেকে বহু নিউমেরিক্যালস এসছে এই মোশনের ওপর থেকে এবং এই পি ইকুয়াল টু এম এ এই রিলেশনের ওপর থেকে। তাই ভালোভাবে মন দিয়ে শুনবে। একটা বস্তু, প্রথমে একটা বস্তু ছিল যার প্রাথমিক বেগ ছিল ইউ, তো সেখান থেকে আমরা পেলাম প্রাথমিক ভরবেগ পিআই ইকুয়াল টু এম ইউ, আর তার উপর বল প্রয়োগের ফলে এখন বেগের পরিবর্তন হয়ে বেগ হয়েছে, অন্তিম বেগ হয়েছে ভি। বস্তুর ভর কিন্তু সেম থাকে, বস্তুর ভর উভয় ক্ষেত্রেই এম আছে, তো এখন ভরবেগ হয়েছে কত এম ভি। আমরা এক্ষুনি জেনে আসলাম এফ ইকুয়াল টু, এক্ষুনি জানলাম কি এফ ইকুয়াল টু ফোর্স ইকুয়াল টু কি পি এফ মাইনাস পি আই। ভরবেগের পরিবর্তনের হারকে কি বলা হয়, হারকে বলা হয় বল। নিউটনের দ্বিতীয় গতিসূত্রে এটাই বলা হয়েছে। তো পি এফ মাইনাস পি আই বাই টি, এটাই বলা হয়েছে কি নিউটনের দ্বিতীয় গতিসূত্রে। তো এখানে আমরা সেকেন্ড লাইনে এসে এবার পিএফ মাইনাস পিআই এর পরিবর্তে, পিএফ এর পরিবর্তে আমি যদি এম ভি লিখি, এম ভি আমি বার করেছি, এখানে এম ভি লিখলাম। পি আই এর পরিবর্তে আমি লিখছি কি এম ইউ লিখলাম, বাই কি হচ্ছে, বাই হচ্ছে টি। তো উভয় ক্ষেত্রে এম সেম আছে, তো এম আমি এখান থেকে কমন নিতে পারি, তো এম আমি এখান থেকে কমন নিলাম। কমন নিলে হচ্ছে দেখো ভি মাইনাস ইউ বাই কি হচ্ছে টি, এম কমন নিলে হচ্ছে কি ভি মাইনাস ইউ বাই টি। এবার তোমাদের যখন আমরা মোশন চ্যাপ্টার শুরু করেছিলাম তখন ত্বরণের একটা আমি সম্পর্ক তোমাদেরকে পড়িয়েছিলাম। ত্বরণ সমান কি পড়িয়েছিলাম, অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন সমান আমরা কি জানি, অ্যাক্সিলারেশন সমান জানি অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই কি, বাই সময়, বাই টাইম। অর্থাৎ অ্যাক্সিলারেশন সমান ভি মাইনাস ইউ বাই টি, এটা আমরা অলরেডি পড়ে এসেছি, অলরেডি জানি। তাহলে এখানে দেখো, এখানে কি পাচ্ছি, এফ ইকুয়াল টু এম ইন্টু কি পাচ্ছি, এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি। তো ভি মাইনাস ইউ বাই টি এর পরিবর্তে আমি এখানে লিখছি কি, এখানে লিখছি এ।
তো এখান থেকে আমাদের একটা সুন্দর রিলেশন তৈরি হয়ে গেল। কি রিলেশন তৈরি হলো? এফ ইকুয়াল টু এম এ। এফ ইকুয়াল টু আমাদের নতুন রিলেশন তৈরি হলো কি? এম এ। অর্থাৎ বল সমান অর্থাৎ বল সমান বল সমান ভর, ভর ইন্টু কি? ত্বরণ। বল সমান কি? ভর ইন্টু ত্বরণ। বল সমান ভর ইন্টু ত্বরণ। এই সূত্রের ওপর দেখবে বহু নিউমেরিক্যালস আছে এবং নিউমেরিক্যাল আজকে করাবো। তো এই পর্যন্ত আশা করি সবার ক্লিয়ার হয়েছে। এই পর্যন্ত আশা করব সবার ক্লিয়ার হয়েছে। আবার বলছি কিভাবে ডিরাইভ করলাম। ফোর্স ইকুয়াল টু কি? ফোর্স ইকুয়াল টু ভরবেগের পরিবর্তনের হারকে বলা হয় বল। তো ফোর্স ইকুয়াল টু অন্তিম ভরবেগ মাইনাস প্রাথমিক ভরবেগ বাই সময়ের অন্তরাল। লিখলাম পিএফ সমান, দেখো আমরা পিএফ সমান বার করেছি, এই যে পিএফ সমান বার করেছি। পিএফ সমান কি? এমভি। পিআই সমান এমইউ। তো পিএফ এবং পিআই এর পরিবর্তে আমরা সেখানে এমভি মাইনাস এমইউ লিখছি বাই টি। এবার উভয় ক্ষেত্রে এম আছে তো এম কমন যাচ্ছে, এম কমন নিয়েছি। কমন নিলে ব্র্যাকেটের মধ্যে থেকে যাচ্ছে দেখো ভি মাইনাস ইউ বাই টি, এবং ভি মাইনাস ইউ বাই টি সমান আমরা জানি কি? আমরা জানি ত্বরণ, অর্থাৎ এ সমান এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। তো আমরা ভি মাইনাস ইউ বাই টি এর পরিবর্তে লিখলাম কি? এ। অর্থাৎ এখান থেকে আমাদের সূত্র চলে আসলো এফ ইকুয়াল টু এম এ। বল সমান কি? বল সমান ভর ইন্টু ত্বরণ। বল সমান ভর ইন্টু ত্বরণ। এখান থেকে লিখে রাখো, এক্সামে একটা কোশ্চেন দেয়, এখানে এক্সামে একটা কোশ্চেন দেবে, লিখে রাখো যে নিউটনের অর্থাৎ নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি বলের সংজ্ঞা পাচ্ছি। লিখে রাখো নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে আমরা বলের সূত্র পাই। বলের সূত্র পাই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে। বলের সূত্র পাই। কোশ্চেন দেবে যে বলের সংজ্ঞা পাই আমরা নিউটনের কোন গতিসূত্র থেকে? তো অ্যান্সার হবে নিউটনের প্রথম গতিসূত্র থেকে। আর বলের সূত্র পাই আমরা কোন গতিসূত্র থেকে? নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে। তাহলে সংজ্ঞা বা পরিভাষা পাই প্রথম গতিসূত্র, এবং বলের সূত্র পাই আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে। এবার এর উপর থেকে যে নিউমেরিক্যাল গুলো আছে সেগুলো এখানে পরপর দেখব। তো এখানে দেখো ফার্স্ট কোশ্চেন লেখো এখান থেকে, একটি বস্তুর ভর লেখো 10 কেজি। প্রথমে ইজি কোশ্চেন দিই। একটি বস্তুর ভর 10 কেজি এবং এর ওপর বল প্রয়োগের ফলে বল প্রয়োগের ফলে কত সময় বল প্রয়োগ হচ্ছে? 10 সেকেন্ডে এর বেগ 10 সেকেন্ডে এর বেগ 5 মিটার পার সেকেন্ড থেকে 20 মিটার পার সেকেন্ড হয়ে গেল। 20 মিটার পার সেকেন্ড হয়ে গেল। তাহলে বলের মান কত? একদম ইজি কোশ্চেন, সূত্রে বসিয়ে দিলে অ্যান্সার চলে আসবে। তাহলে বলের মান কত? হবে? সূত্রে বসাও তোমরা, তোমাদের টাইম দিচ্ছি, 1 মিনিট টাইম দিচ্ছি, তার মধ্যে অ্যান্সার কি হবে কমেন্ট বক্সে কমেন্ট করো। একটা বস্তুর ভর বলেছে কি 10 কেজি, এবং তার উপর বল প্রয়োগের ফলে 10 সেকেন্ড বল প্রয়োগ হচ্ছে। বল প্রয়োগের ফলে কি হচ্ছে? বেগ 5 মিটার পার সেকেন্ড থেকে হয়ে যাচ্ছে 20 মিটার পার সেকেন্ড।
তাহলে বলের মান কত, এফ এর ভ্যালু কত সেটা বার করতে বলেছে। বলের ভ্যালু কত, এফ এর ভ্যালু কত সেটা বার করতে বলেছে। তো এখান থেকে দেখো, এখানে যেগুলো বলেছে সেগুলো আগে এখানে লিখে নাও। এখানে বলেছে ভর, ভর এম ফর কত বলে দিয়েছে, 10 কেজি। প্রাথমিক বেগ ইউ, ইউ এর ভ্যালু কি বলেছে, ইউ এর ভ্যালু বলেছে 5 মিটার পার সেকেন্ড। অন্তিম বেগ বলেছে ভি, ভি এর ভ্যালু বলেছে 20 মিটার পার সেকেন্ড। এবং এখানে টাইম বলে দিয়েছে কত সময়, 10 সেকেন্ড, এখানে কিন্তু টাইম বলে দিয়েছে। তো এই কোশ্চেনটা দুটো ভাবে করতে পারো। ফার্স্ট যে পদ্ধতি সেটা দেখাচ্ছি। ফার্স্ট পদ্ধতি দেখো, এখানে ফার্স্টে অ্যাক্সিলারেশন বার করে নাও। ফার্স্টে অ্যাক্সিলারেশন, তো অ্যাক্সিলারেশনের সূত্র আমরা কি জানি, এ ফর এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। তো ভি এর ভ্যালু কত বলেছে দেখো, 20 মিটার পার সেকেন্ড, ইউ এর ভ্যালু বলেছে 5 মিটার পার সেকেন্ড, টি এর ভ্যালু বলেছে 10 মিটার পার সেকেন্ড। তো এখান থেকে ভাগ করলে মানে বিয়োগ করলে কত পাচ্ছ, 10 থেকে 5 বাদ গেলে কত, 15। 15/10 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 1.5 মিটার পার সেকেন্ড, 1.5 মিটার পার সেকেন্ড। এবার আমরা এক্ষুনি সূত্র জেনে আসলাম কি, ফোর্স ইকুয়াল টু এফ ইকুয়াল টু এম এ, ভর সমান বল ইন্টু সরি ভর সমান বল সমান ভর ইন্টু ত্বরণ। তো এফ এর ভ্যালু বার করতে বলেছে, ভর কত বলেছে, ভর দেখো 10 কেজি, ত্বরণ তুমি এক্ষুনি বার করলে 1.5 মিটার পার সেকেন্ড। তো এখান থেকে দশমিক উঠে গেল, উঠে গেলে 10 কেটে যাবে। আচ্ছা, এখানে আমি কাটাকুটি করেই দেখাচ্ছি কিভাবে উঠে গেল, না হলে আবার বোঝাতে হবে। তো 10 পয়েন্টের জন্য নিচে 10 আসলো, 10 আর 10 কেটে গেল। তাহলে বল কত হলো, বল হয়ে গেল 15 নিউটন। ফোর্স কত হলো, 15 নিউটন হয়ে গেল ফোর্স। বল হয়ে গেল কত নিউটন, 15 নিউটন। বা বলতে পারো 15 কেজি। বলের আরেকটা সূত্র কি, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। কিভাবে আসছে এখানে দেখাচ্ছি দেখো, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার কিভাবে আসছে বলের একক। তো এখানে দেখো পি ইকুয়াল টু এফ, এফ ইকুয়াল টু বল ইকুয়াল টু কি, আমরা জানি বল ইকুয়াল টু পি এফ মাইনাস কি পি আই বাই টি। বলের একক আমরা জানি নিউটন একটা হতে পারে। সেকেন্ডলি আরেকটা সূত্র, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার কিভাবে আসছে দেখো, পিএফ মাইনাস পিআই, এটা কি, এটা হলো ইম্পালস। তো আই লিখতে পারি আই বাই টি, ইম্পালস ফোর্স ইকুয়াল টু ইম্পালস বাই টাইম। ইম্পালসের সূত্র, ইম্পালসের একক আমরা কি জেনে এসেছি, এসআই একক কেজি মিটার পার সেকেন্ড, অর্থাৎ ভরবেগের যা একক, ইম্পালসের এককও সেম। বাই নিচে কি আছে, টাইম আছে, তো বাই সেকেন্ড, অর্থাৎ কেজি, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো ফোর্সের একক একটা হয়ে যাচ্ছে কি, হয়ে যাচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, অথবা নিউটন, অথবা নিউটন হয়ে যাচ্ছে ফোর্সের একক। আর ফোর্সের যদি মাত্রা বার করতে বলা হয়, ফোর্সের মাত্রা অর্থাৎ ডাইমেনশন, মাত্রা অর্থাৎ ডাইমেনশন। তো একক জানা থাকলে ডাইমেনশন বার করা ইজিলি, কিভাবে ডাইমেনশন বার করতে হবে সবকিছুই আমরা ইউনিট অ্যান্ড ডাইমেনশনের ক্লাসে দেখে এসেছি, সেখান থেকে দেখে নেবে যদি বুঝতে না পারো। তো একক কি হবে, এম এল টি টু দি পাওয়ার -2। ফোর্সের মাত্রা কি হবে, এম এল, বলের মাত্রা, বলের মাত্রা, বলের মাত্রা কি হচ্ছে, বলের মাত্রা হয়ে যাচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2। আচ্ছা, এই কোশ্চেনটা আরো আরেক ভাবে কিন্তু সলভ করা যায়। এটা একটা পদ্ধতি, এটা বলতে পারো ফার্স্ট মেথড বলতে পারো, ফার্স্ট মেথড। আরেকটা ভাবে করা যায়, আরেকটা ভাবে কি, এখানে দেখো বলছে যে 10 কেজি ভরের বস্তু 5 মিটার পার সেকেন্ড থেকে তার বেগ পরিবর্তন হয়েছে 20 মিটার পার সেকেন্ডে, কত টাইমের অন্তরালে, 10 সেকেন্ডের অন্তরালে। তো এখানে দেখো যা যা বলেছে একটুখানি এখানে লিখে নি। তো
এম বলে দিয়েছে, ভর বলে দিয়েছে কত, 10 কেজি ভর বলেছে। প্রাথমিক বেগ ছিল বলেছে 5 মিটার পার সেকেন্ড, এবং অন্তিম বেগ বলে দিয়েছে ভি এর ভ্যালু কত, 20 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড, এবং টাইমের অন্তরাল বলেছে কত, 10 সেকেন্ড বলে দিয়েছে। বল কত বার করতে বলেছে। তো ধরো প্রথমে একটা বস্তু ছিল, বস্তু এম ভরের বস্তু, এম ভর বলে দিয়েছে কত, 10 কেজি। এই 10 কেজি বস্তুর ওপরে কি হচ্ছে, বল প্রয়োগ হচ্ছে, কি হচ্ছে, ফোর্স প্রয়োগ হচ্ছে, বল প্রয়োগ হচ্ছে। জাস্ট বোঝানোর জন্য ছবি এঁকে বোঝাচ্ছি, এক্সামের রাফ খাতায় এরকম ছবি আঁকার কোনো দরকার নেই। তো 10 কেজির বস্তু ছিল, বস্তুটার ভর সেম থাকবে, অর্থাৎ মাস সেম থাকবে। প্রথমে প্রাথমিক বেগ কত ছিল, প্রাথমিক বেগ ছিল 5 মিটার পার সেকেন্ড, অন্তিম বেগ হয়েছে কত, বল প্রয়োগের পরে 20 মিটার পার সেকেন্ড হয়েছে। তাহলে এখান থেকে ক্লিয়ারলি তোমরা পি আই এর ভ্যালু পেয়ে যাবে, অর্থাৎ প্রাথমিক ভরবেগ কত, প্রাথমিক ভরবেগ 5 ইন্টু 10, 50 50 কেজি মিটার পার সেকেন্ড হয়ে যাচ্ছে প্রাথমিক ভরবেগ। অন্তিম ভরবেগ পি এফ এর ভ্যালু কত, এখান থেকে পেয়ে যাবে 10 ইন্টু 20, গুণ করে দাও, হয়ে যাচ্ছে 200 কেজি মিটার পার সেকেন্ড, 200 কেজি মিটার পার সেকেন্ড। এবং আমরা জানি কি, আমরা জানি বল সমান এফ ইকুয়াল টু পি এফ মাইনাস পি আই বাই কি, বাই টি। তো পি এফ এর ভ্যালু 200, পি আই এর ভ্যালু কত, 50, 200 মাইনাস 50, আর টি এর ভ্যালু দেখো কোশ্চেনে বলে দিয়েছিল 10 সেকেন্ড, তো 10 দিয়ে ভাগ করে দাও। তাহলে 200 মাইনাস 50 হয়ে যাবে কত, 150 ভাগ কত, 10, 0 0 কেটে গেল, অ্যান্সার চলে আসলো কত, 15 নিউটন, অথবা 15 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, 15 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এটা হলো দ্বিতীয় মেথড। তো তোমরা যে কোনো মেথড অ্যাপ্লাই করে অ্যান্সার বার করতে পারবে। নেক্সট কোশ্চেন লেখো, নেক্সট সেকেন্ড টাইপের কোশ্চেন লেখো। লেখো যদি কোনো একটি বস্তুর ওপর, যদি যদি কোনো বস্তুর ওপর, মোশন চ্যাপ্টারটা অনেক বড়, সেই কারণে কিন্তু অনেক ডিপলি এবং লেন্থি ভাবে কিন্তু ক্লাস করানো হচ্ছে। কেউ কোনো ক্লাসকেই স্কিপ করবে না, যে মোশনকে আমি ইচ্ছা করলে দুদিনে আমি কমপ্লিট করতে পারতাম, তাহলে ওপর ওপর হয়ে যেত, আলটিমেট কিছু বুঝতে পারতে না। তো কোনো ক্লাস স্কিপ করবে না। ফিজিক্সে যদি কোনো ক্লাস স্কিপ করো তাহলে পরবর্তীতে খুব খুব সমস্যা হবে, বুঝতে পারবে পরবর্তীতে যদি কোনো ক্লাস আগে থেকে স্কিপ করে আসো। তাই বারবার বলছি, প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাস দেখবে। আরেকটা কথা, যদি ক্লাস ভালো লাগে তো অবশ্যই অবশ্যই ক্লাসকে তোমরা কি করবে, লাইক করবে এবং বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা আরআরবি, এনটিপিসি বা আদার্স অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। মানে এখানে আরআরবি এনটিপিসি দিয়ে তোমাদের ক্লাসটা মানে স্পেশাল ক্লাস করাচ্ছি বলে শুধুমাত্র আরআরবি এনটিপিসির জন্য ইম্পর্টেন্ট এমনটা না, এটা প্রত্যেকটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট, কারণ এখানে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের ফাউন্ডেশন ব্যাচ চলছে, অর্থাৎ ফিজিক্সের এটা কিন্তু ফাউন্ডেশন ব্যাচ চলছে। সুতরাং যদি এই ব্যাচটা মানে এই ক্লাসগুলো যদি কমপ্লিট করতে পারো এই ব্যাচে, ফাউন্ডেশন ব্যাচে, তো প্রতিটা এক্সামের জন্য এসএসসির বলো, এসএসসি সিজিএল, সিএসএসএল, এমটিএস, সিপিও যাবতীয় এক্সাম, এছাড়া পিএসসির বলতে পারো, ডাব্লিউবিসিএস এর বলতে পারো, পুলিশের এক্সাম বলতে পারো, প্রত্যেকটা এক্সামের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। তো কোশ্চেন লেখো, যদি কোনো বস্তুর ওপর 10 নিউটন বল 5 সেকেন্ডের জন্য 5 সেকেন্ডের জন্য অ্যাপ্লাই করা হয়, 5 সেকেন্ডের জন্য 5 সেকেন্ডের জন্য অ্যাপ্লাই করা হয়, 5 সেকেন্ডের জন্য অ্যাপ্লাই করা হয়, তাহলে তার আবেগ কত, তাহলে তাহলে তার আবেগ, তাহলে তার আবেগ অর্থাৎ ঘাত, বলের ঘাত অর্থাৎ ইম্পালস কত হবে। এটা একদম ইজি কোশ্চেন, ইম্পালস কত হবে। প্রথম কোশ্চেনের তুলনায় একদম ইজি কোশ্চেন, জাস্ট কনসেপ্ট মনে থাকলে একদম ইজিলি অ্যান্সার করতে পারবে। তো আমরা পড়ে এসেছি কি, ফোর্স ইকুয়াল টু, কি পড়েছি, ফোর্স ইকুয়াল টু ইম্পালস বাই টাইম, ইম্পালস বাই টাইম, ফোর্স ইকুয়াল টু আমরা কি পড়ে এসেছি,
ফোর্স ইকুয়াল টু ইম্পালস বাই টাইম। তো ইম্পালস সমান আবেগ সমান কি হয়ে যাবে, ফোর্স ইনটু টাইম। ফোর্সের ভ্যালু দেখো বলে দিয়েছে 10 নিউটন, তো এখানে লেখো 10। টাইম দেখো বলে দিয়েছে কত, 5 সেকেন্ড। তাহলে একদম কোশ্চেন দেখে কোনো মানে রাফ কাগজে কিছুই লেখার দরকার নেই, কোশ্চেন দেখবে, তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে একদম চটজলদি অ্যান্সার মার্কিং করবে, নেক্সট কোশ্চেনে চলে যাবে। তো ইম্পালস কত হবে, 50। 50 একক কি হবে, ভরবেগের যা একক অর্থাৎ কেজি মিটার পার সেকেন্ড, 50 কেজি মিটার পার সেকেন্ড। অথবা ইম্পালসের আরেকটা একক আমি বার করা দেখালাম, কি হবে, 50 নিউটন সেকেন্ড, 50 নিউটন সেকেন্ড, 50 নিউটন সেকেন্ড। তাহলে অ্যান্সার কি হবে, যেটা থাকবে 50 কেজি মিটার পার সেকেন্ড থাকুক বা নিউটন সেকেন্ড থাকুক, যেটা থাকবে সেটা অ্যান্সার করবে। নেক্সট কোশ্চেন লেখো, পরের কোশ্চেন 3 নম্বর কোশ্চেন এটা আজকের ক্লাসের। লেখো, স্থির অবস্থায় থাকা বা বিরাম অবস্থায় থাকা, স্থির অবস্থায় থাকা কোনো বস্তুর ওপর, স্থির অবস্থায় থাকা কোনো বস্তুর ওপর 50 নিউটনের বল প্রয়োগের পর, 50 নিউটনের বল প্রয়োগের পর 50 নিউটনের বল প্রয়োগের পর কত সময়ে, বল প্রয়োগের পর কত সময়ে 10 মিটার পার সেকেন্ড বেগ সে প্রাপ্ত করবে, 10 মিটার পার সেকেন্ড বেগ কি করবে, প্রাপ্ত করবে। এখানে লিখে নাও, বস্তুর ভর এখানে দেওয়া থাকবে, যদি বস্তুর ভর লিখে নাও, যদি বস্তুর ভর 10 কেজি হয়, 10 কেজি, যদি বস্তুর ভর 10 কেজি হয়। তাহলে কোশ্চেন কি বলছে, বলছে স্থির অবস্থায় থাকা কোনো একটা বস্তুর ওপর 50 নিউটন বল প্রয়োগ করা হলো, কত সময় পরে সে তার বেগ, অন্তিম বেগ 10 মিটার পার সেকেন্ড সে প্রাপ্ত করে নেবে যদি বস্তুর ভর 10 কেজি হয়। তাহলে এখানে এফ এর ভ্যালু কি বলেছে, কত বল প্রয়োগ করছে, 50 নিউটন বল প্রয়োগ করছে, 50 নিউটন। এম এর ভ্যালু কি বলে দিয়েছে, মাস কত বলে দিয়েছে, 10 কেজি ভরের বস্তু। অন্তিম বেগ দেখো বলে দিয়েছে, অন্তিম বেগ কত হবে, 10 মিটার পার সেকেন্ড। প্রাথমিক বেগ কি ছিল, স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছিল, আর স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করা মানে প্রাথমিক বেগ ছিল 0 মিটার পার সেকেন্ড। তো অনেকের মানে যারা প্র্যাকটিস করে না তারা এরকম খুঁজবে, যদি সূত্রও সে মুখস্থ করে যায় এবং সে প্র্যাকটিস না করে এবং নির্দিষ্ট দিন অন্তরে যদি রিভিশন না করো, তাহলে এখানে কোশ্চেনের মধ্যে কি খুঁজবে, বল দেওয়া আছে 50 নিউটন লিখলে, অন্তিম বেগ 10 মিটার পার সেকেন্ড স্কয়ার খুঁজবে লিখলে, ভর 10 কেজি লিখে নিলে, কিন্তু প্রাথমিক বেগ দেখো এখানে কোথাও বলেনি যে প্রাথমিক বেগ এত মিটার পার সেকেন্ড ছিল। তো এগুলো সবকিছু কিন্তু প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে, তাই বারবার বলছি রেগুলার বেসিসে ক্লাস শেষ হওয়ার পরেও নিউমেরিক্যাল গুলো বাড়িতে প্র্যাকটিস করবে, নির্দিষ্ট দিন অন্তর রিভিশন করবে। তো স্থির অবস্থার অর্থ হলো 0 মিটার, মানে তার বেগ কি ছিল, 0 ছিল। বলছে কত সময়, তো আমার টাইম ইন্টারভ্যাল বার করতে হবে, টি এর ভ্যালু কত সেটা বার করতে হবে। তো কি ছিল, একটা বস্তু ছিল যার ভর ছিল কি 10 কেজি এবং যার প্রাথমিক বেগ কি ছিল, প্রাথমিক বেগ কিছুই ছিল না, 0 মিটার পার সেকেন্ড ছিল, এবং সেই বস্তুটার উপরে যখন বল প্রয়োগ হলো, বল প্রয়োগের ফলে বস্তুর ভর তো সেম ছিল কিন্তু বেগের পরিবর্তন কত হচ্ছে, 10 মিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে আমি পেয়ে যাব কি, এখান থেকে আমি পেয়ে যাব যে ভরবেগ কত হচ্ছে। তো ইনিশিয়ালি ভরবেগ কত হচ্ছে, 10 ইন্টু 0, তো ইনিশিয়াল ভরবেগ হচ্ছে 0
0 কেজি মিটার পার সেকেন্ড। আর অন্তিম ভরবেগ পিএফ এর ভ্যালু দেখো এখান থেকে পেয়ে যাচ্ছি 10 ইন্টু 10 মানে 100 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে প্রাথমিক ভরবেগ এবং অন্তিম ভরবেগ আমি এখান থেকে পেয়ে গেলাম। এবার এখানে আমার বার করতে বলেছে কি টাইমের ভ্যালু বার করতে বলেছে, এবং আমরা একটা সূত্র জেনে এসেছি কি এফ ইকুয়াল টু, এখানে লিখছি আমরা সূত্র কি জেনেছি, এফ ইকুয়াল টু পি এফ মাইনাস পি আই বাই টি। তো আমার এখান থেকে টি এর ভ্যালু বার করতে হবে, তো আমি এখান থেকে ডাইরেক্টলি বলতে পারি টি সমান টি সমান টি সমান কি বলতে পারি পি এফ মাইনাস পি আই বাই কি হচ্ছে বাই হচ্ছে এফ। তো এখানে দেখো পিএফ এর ভ্যালু আমি বার করেছি, পিএফ এর ভ্যালু কত 100, পিআই এর ভ্যালু বার করেছি 0, এফ এর ভ্যালু দেখো কোশ্চেনে বলা আছে 50 নিউটন বাই 50। তো এখান থেকে পাচ্ছি 100 বাই কত 50, 50 আর 100 কাটাকুটি করলে 2 হবে। তো টাইমের অন্তরাল কত, টাইম কত লাগবে 2 সেকেন্ড টাইম লাগবে। তো অ্যান্সার হয়ে যাবে কি, অ্যান্সার হয়ে যাবে 2 সেকেন্ড। অ্যান্সার কত হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে 2 সেকেন্ড। পরের কোশ্চেন লেখো, নেক্সট কোশ্চেন এবং 4 নম্বর কোশ্চেন আজকের ক্লাসে, যদি কোনো বস্তুর ভর যদি কোনো বস্তুর ভর 50 কেজি হয়, 50 কেজি 50 কেজি হয়, এবং এর ত্বরণ এবং এর ওপর ত্বরণ যদি 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়, তাহলে তাহলে ওর ওপর প্রয়োগ বল বা তাহলে ওর ওপর প্রযুক্ত বল কত, তাহলে ওর ওপর ওর ওপর তাহলে ওর ওপর প্রযুক্ত বলের পরিমাপ কত, তাহলে ওর ওপর প্রযুক্ত বলের পরিমাণ কত হবে, প্রযুক্ত বলের পরিমাণ কত হবে, প্রযুক্ত বলের পরিমাণ কত হবে। ইংলিশে যারা লিখছো লিখে নিতে পারো, মুখে বলে দিচ্ছি। ইফ মাস অফ এনি অবজেক্ট ইজ 50 কেজি, if mass of any object is 50 kg and the acceleration is 5 meter per second square, then what if force applied on the object, then what is force applied, then what is force applied on the object। তো আমরা এক্ষুনি পড়ে আসলাম F ইকুয়াল টু এম এ, F ইকুয়াল টু ভর ইন্টু ত্বরণ। তো দেখো এখানে ভর বলে দিয়েছে 50 কেজি, ত্বরণ বলে দিয়েছে 5 মিটার পার সেকেন্ড। তো ভ্যালু এখানে পুট করো, 50 ইন্টু অ্যাক্সিলারেশন বলে দিয়েছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো গুণ করে দিলে বল পেয়ে যাবে, বল কত 5 5 এ 25, 250 নিউটন হয়ে যাবে বল, 250 নিউটন অথবা 250 নিউটন বা 250 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়ে যাবে কি, হয়ে যাবে এর বল, এর উপরে প্রযুক্ত বল। পরের কোশ্চেন লেখো, নেক্সট কোশ্চেন লেখো, এটাও একটা ছোট কোশ্চেন দিচ্ছি, ইজি কোশ্চেন, যদি একদম সেম টাইপের কোশ্চেন দিচ্ছি, এক্ষুনি যেমন করলাম সেই একদম সেম টাইপের। যদি কোনো বস্তু, কোশ্চেন লেখার সাথে সাথে নিজেরা এটাকে সলভ করে চট জলদি কমেন্ট বক্সে কমেন্ট করবে যে অ্যান্সার কি হবে। যদি কোনো বস্তুর ওপর 500 নিউটনের বল প্রয়োগ করা হয়, 500 নিউটনের বল 500 নিউটনের বল 500 নিউটনের বল প্রয়োগ করার ফলে 500 নিউটনের বলের প্রয়োগ করার ফলে ওর অ্যাক্সিলারেশন, ওর ত্বরণ 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার
হয়ে যায়, ওর ত্বরণ কত হয়ে যায়, 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ কি হচ্ছে, হয়ে যাচ্ছে। তাহলে ওর ভর কত হবে, তাহলে তাহলে ওর ভর ভর কত হবে, ভর কত হবে, তাহলে ভর কত হবে। একদম সেম কোশ্চেন, একই কোশ্চেন, একই সূত্র ধরেই সলভ করতে পারবে। এখানে সূত্র আমরা জেনে এসেছি F ইকুয়াল টু এম এ। তো এখানে দেখো বল বলে দিয়েছে 500 নিউটন, তো বলের জায়গায় লেখো 500। তারপর দেখো এখানে ত্বরণ বলে দিয়েছে 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ভর কত বার করতে বলেছে, তো ভর আমি এম এর জায়গায় এমই রেখে দিলাম, অ্যাক্সিলারেশন 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার 20, এখানে আমি গুণ করে দিলাম, তাহলে ভর সমান এম সমান আমি বলতে পারি কি 500 বাই কত, 500 বাই 20, 0 0 কাটলো, 2 দিয়ে 50 কে কাটলে হবে কত 25, অর্থাৎ ভর হবে কত 25 কেজি, ভর হবে 25 কেজি, অ্যান্সার হয়ে যাবে কি 25 কেজি, কিন্তু এখানে তোমাদের সঠিক অ্যান্সার হবে। আশা করি যে কোশ্চেনগুলো করালাম সেই কোশ্চেনগুলো সবকটা ক্লিয়ার হয়েছে। নেক্সট কোশ্চেন লেখো, এবং এই কোশ্চেনটা যদি তোমরা সলভ করতে পারো তাহলে এইটুকুও বলতে পারবো যে ঠিকঠাক এতদিন পড়াশুনো চলছে। তো নেক্সট কোশ্চেন লেখো, এবং কোশ্চেনটা একটু মডারেট লেভেলের বা বলতে পারো একটু হার্ড লেভেলের। তো লেখো এখানে যদি, এবং এটাও কিন্তু তোমাদের রেলের এক্সামে দিয়েছিল, যদি কোনো একটি আর আমরা একসাথে প্রিলি এবং মেন্সের জন্য পড়াশোনা করছি, সেই কারণে এখানে তোমাদের প্রিলির পাশাপাশি হয়তো মনে হতে পারে তোমরা এখন প্রিলির জন্য বই কিনেছো, প্রিলির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখছো, তো মনে হতে পারে যে এই কোশ্চেনগুলো এত টাফ কোশ্চেন প্রিলিতে দেয় না, তো ঠিক প্রিলিতে অত টাফ দেয় না, আমরা লেভেল অনেকটা আপ রেখেছি, কিন্তু মেন্সে কিন্তু একটু টাফ কোশ্চেন থাকবে। তো সেই কারণেই যেহেতু এটা প্রিলি অ্যান্ড মেন্স উভয়ের জন্য এই সেম ক্লাস অ্যাপ্লিকেবল, তো সেই কারণে কিন্তু তোমাদের একদম মানে জিরো লেভেল থেকে বলতে পারো মডারেট এবং অ্যাডভান্স লেভেলের কোশ্চেন যেগুলো আসতে পারে যেমন টাইপের কোশ্চেন সবকিছুই এর মধ্যে করানো হবে। তো লেখো যদি কোনো একটি বস্তুর ওপর 50 নিউটন বল প্রয়োগের ফলে 50 নিউটন বল প্রয়োগের ফলে ত্বরণ 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার হলো, 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার হলো, এবং দ্বিতীয় একটি দ্বিতীয় একটি বস্তুর ওপর কোশ্চেনটা খুবই ভালো কোশ্চেন এবং মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। দ্বিতীয় একটি বস্তুর ওপর 100 নিউটন বল প্রয়োগের ফলে 100 নিউটন বল প্রয়োগের ফলে ত্বরণ 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার হলো, 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার হলো। এরপর কি করছে, এরপর এই যে বস্তু দুটো, এরপর এই বস্তু দুটিকে একসাথে মিলিয়ে দেওয়া হলো, একসাথে মিলিয়ে বস্তু দুটোকে একসাথে মিলিয়ে দেওয়া হলো, একসাথে মিলিয়ে এর ওপর একসাথে মিলিয়ে এর ওপর 50 নিউটন বল ফার্স্টে প্রয়োগ করছিলাম, তারপর আরেকটা বস্তুর উপরে কত 100 নিউটন বল প্রয়োগ করা হচ্ছিল। তো 100 আর 50 যোগ করো কত হচ্ছে 150, তো এর উপরে একসাথেই 150 নিউটন বল প্রয়োগ হলো, 150 নিউটন বল প্রয়োগ, মেন্সের কোশ্চেন এটা ছিল, প্রয়োগ করা হলো। তাহলে ত্বরণ কত হবে, তাহলে
ত্বরণ কত হবে, ত্বরণ কত হবে, তাহলে অ্যাক্সিলারেশন কত হবে। এখন তো ফার্স্ট অপশন যেটা দেবে সেটা দেবে কি 25 মিটার/সেকেন্ড স্কোয়ার, এটা দেবে ফার্স্ট অপশন 25 মিটার/সেকেন্ড স্কোয়ার। সেকেন্ড অপশন কি দেবে, সেকেন্ড অপশন দেবে এখান থেকে, সেকেন্ড অপশন দেবে 15 মিটার/সেকেন্ড স্কোয়ার। থার্ড অপশন দেবে 10 মিটার/সেকেন্ড স্কোয়ার এবং ফিফথ অপশন দেবে 5 মিটার/সেকেন্ড স্কোয়ার। কি অ্যান্সার আসছে চট জলদি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। 25 মিটার/সেকেন্ড স্কোয়ার, 15 মিটার/সেকেন্ড স্কোয়ার, 10 মিটার/সেকেন্ড স্কোয়ার না 5 মিটার/সেকেন্ড স্কোয়ার। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যে ভুলটা করবে সেটা কি, দেখবে এখানে যে প্রথমে 50 নিউটন বল প্রয়োগ করা হচ্ছিল, দ্বিতীয় বস্তুর উপরে 100 নিউটন বল প্রয়োগ করা হচ্ছিল, এবার কি করছে বস্তু দুটোকে একসাথে মিলিয়ে দিচ্ছে এবং তার উপরে এই টোটাল যে বলটা 100 এবং 50, তার মানে টোটাল বল কত, টোটাল বল হয়ে যাবে 150 নিউটন। তো এখন তার উপরে 150 নিউটন বল প্রয়োগ করছে, তার মানে কি হচ্ছে ত্বরণও অ্যাড হবে, তাহলে ত্বরণ 20 আর 5, 20 মিটার/সেকেন্ড স্কোয়ার, 5 মিটার/সেকেন্ড স্কোয়ার যোগ করলে হয় 25 মিটার/সেকেন্ড স্কোয়ার, 25 মিটার/সেকেন্ড স্কোয়ার। দেখবে অপশন এতে আছে, অপশন এ মার্কিং করবে, অ্যান্সার হয়ে যাবে ভুল, অ্যান্সার হয়ে যাবে ভুল। এতটা ইজি কোশ্চেন এটা না। তো এত সময় আমরা যা পড়িয়েছি সেটার ওপরে বেস করে তোমরা এখান থেকে ক্যালকুলেট করো, তাহলে দেখবে ইজিলি অ্যান্সার তোমরা করতে পারছো। তো এখানে দেখো প্রথম বস্তুর ক্ষেত্রে, প্রথম বস্তু, প্রথম বস্তুর ক্ষেত্রে, প্রথম বস্তুর ক্ষেত্রে কি হচ্ছে, প্রথম বস্তুর ক্ষেত্রে দেখো এখানে বল বলে দিয়েছে কত 50 নিউটন বলে দিয়েছে এবং প্রথম বস্তুর ক্ষেত্রে ত্বরণ বলে দিয়েছে, এর ভ্যালু বলে দিয়েছে কত, বলে দিয়েছে 5 মিটার/সেকেন্ড স্কোয়ার। এই কোশ্চেনে কোথাও কিন্তু বলেনি যে প্রথম বস্তুর ভর এবং দ্বিতীয় বস্তুর ভর সেম, এই কথাটা কিন্তু কোথাও বলেনি। তো আমাকে এখান থেকে এদের ভর কত সেটা বার করতে হবে। তো কিভাবে বার করব, ওই সূত্র আমরা এক্ষুনি জেনে আসলাম, F = ma, এই সূত্রে অ্যাপ্লাই করে। তাহলে এখান থেকে আমরা F এর ভ্যালু জানি 50 বসালাম, m এর ভ্যালু বার করতে হবে, এর ভ্যালু বলা আছে 5 মিটার/সেকেন্ড স্কোয়ার, 5 মিটার/সেকেন্ড স্কোয়ার। তো এখান থেকে m এর ভ্যালু পেয়ে যাবে, 50 কে 5 দিয়ে ভাগ করলে হয়ে যাবে কত 10। তো প্রথম বস্তুর ভর কত পেয়ে গেলাম আমরা এখান থেকে 10 কেজি। নেক্সট হেডিং করো এখান থেকে দ্বিতীয় বস্তুর ভর, দ্বিতীয় বস্তুর ভর, দ্বিতীয় দ্বিতীয় বস্তুর ভর, দ্বিতীয় বস্তুর ভর। তো দ্বিতীয় বস্তুর দেখো এফ এর ভ্যালু কত বলে দিয়েছে 100 নিউটন, 100 নিউটন। অ্যাক্সিলারেশন বলে দিয়েছে দেখো 20 মিটার/সেকেন্ড স্কোয়ার। তো এখান থেকেও আমরা ওই একই সূত্র F = ma, এখান থেকে আমরা m এর ভ্যালু পেয়ে যাব, m সমান কি হবে, m সমান হবে F/a। তো বল কত, বল দেখো বলেছে 100, অ্যাক্সিলারেশন বলেছে কত 20, কাটাকুটি করলে এখান থেকে কত পাবে 5। তো ভর কত পেয়ে গেলে, ভর পেয়ে গেলে 5 কেজি। সেকেন্ড লাইনে দেখো কোশ্চেনে, এবার কোশ্চেনে ফিরে আসো, কোশ্চেনে বলছে এই দুটো ক্ষেত্র বলার পর বলছে এবার এই দুটো বস্তুকে একসাথে মিলিয়ে দিচ্ছে। তাহলে দুটো বস্তুকে যদি একসাথে মিলিয়ে দেয় তাহলে প্রথম বস্তুর ভর এবং দ্বিতীয় বস্তুর ভর, ধরো 5 কেজি চাল আগে পেয়েছো, এবার এখন পাচ্ছ কি, এখন পাচ্ছ, সরি আগে পেয়েছো 10 কেজি চাল, এখন পাচ্ছ 5 কেজি চাল, 5 কেজি চাল এবং 10 কেজি চাল দুটোকে মিলিয়ে দেওয়া হলো, তো দুটোকে মিলিয়ে দাও। তাহলে এখন ভর কত হচ্ছে, দুটো বস্তুকে, নেক্সট উপরে লেখো দুটি বস্তুকে, দুটি বস্তুকে একসাথে, একসাথে মিলিয়ে দেওয়ার পর, মিলিয়ে দিলে, একসাথে মেশানো হলে, একসাথে মিলিয়ে দিলে ভর কত হচ্ছে, একসাথে মিলিয়ে দিলে, দুটো বস্তুকে একসাথে যখন মিলিয়ে দিচ্ছি, তো দুটো বস্তুকে একসাথে মিলিয়ে দিলে ভর কত হবে, মাস কত হবে,
তো ভর হবে দুটো যে বস্তু পেলে তাদের ভরের যোগফল, অর্থাৎ 10 কেজি প্লাস 5 কেজি সমান সমান হয়ে যাচ্ছে কত, ভর হয়ে যাচ্ছে এখন 15 কেজি। এখন বল কত প্রয়োগ করা হচ্ছে, দেখো বলেছে এখন 150 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। তো এখন দেখো এম এর ভ্যালু পেয়ে গেছো, এখন এফ এর ভ্যালু দেখো বলে দিয়েছে কত, 100 নিউটন বলে দিয়েছে। জানতে চাইছে যে এখন অ্যাক্সিলারেশন কত, দেখো এখানে জানতে চাইছে তাহলে ত্বরণ কত, অর্থাৎ এর ভ্যালু কত সেটা এখান থেকে জানতে চাইছে, অ্যাক্সিলারেশন কত সেটা জানতে চাইছে। তাহলে ওই সূত্র আমরা অ্যাপ্লাই করব, এফ ইকুয়াল টু এম ইন্টু কি এ। এফ এর ভ্যালু 100 নিউটন, 100 বসালাম, এম এর ভ্যালু 15 কেজি, 15 বসালাম, এ এর ভ্যালু বার করব। তো এ এর ভ্যালু সমান কি হবে, 100 বাই কত 15, 5 দিয়ে কাটলে 3 5 15, 5 20 100, 5 20 100। আচ্ছা 100 নয়, 150 নিউটন বলেছে, 150 নিউটন বলেছে। আচ্ছা এখান থেকে কারেকশন করে নাও, কত বলেছে, এফ এর ভ্যালু 150 নিউটন, 150 নিউটন, 150 নিউটন, 150 নিউটন। তো 150 বাই 15 কাটাকুটি করলে কত হচ্ছে 10, অর্থাৎ অ্যাক্সিলারেশন কত হবে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার হয়ে যাবে অ্যাক্সিলারেশন। তো সঠিক অ্যান্সার কত হবে, 10 মিটার পার সেকেন্ড স্কয়ার, যেটা অপশন নাম্বার 3 নম্বরে ছিল, অপশন সি তে ছিল 10 মিটার পার সেকেন্ড স্কয়ার কিন্তু এর অ্যান্সার হয়ে যাবে। আশা করি কোশ্চেনটা বোঝাতে পেরেছি। এবং এই নিউমেরিক্যাল গুলো এই মানে এখানে আজকে কটা 5টা কি 6টা টাইপের নিউমেরিক্যাল করালাম, এগুলো যদি তোমরা কমপ্লিট করতে পারো তো এর উপর থেকেই একদম সেম, এর উপর থেকেই তোমরা হুবহু কমন কোশ্চেন পাবে, হয়তো ডাটাগুলো চেঞ্জ থাকবে। আচ্ছা এখান থেকে তোমাদের দ্বিতীয় গতিসূত্র পড়ানোর পরে এক্সাম্পল গুলো দেওয়া হয়নি, তো এক্সাম্পল লিখে নাও। লেখো এখানে নেক্সট এক্সাম্পল অফ, লেখো এক্সাম্পল of second law of Newton, second law of motion of Newton, নিউটনের দ্বিতীয় গতিসূত্রের এক্সাম্পল কি কি এখান থেকে লিখে নাও। তো ফার্স্ট লেখো, 1 নম্বর লেখো, কোন প্রেককে কোন কিল বা প্রেককে দেয়ালে বসাতে গেলে বড় হাতুড়ির প্রয়োগ করতে হয়। কোন প্রেককে দেয়ালে বসাতে গেলে বসাতে গেলে বড় হাতুড়ির প্রয়োগ করতে হয়, বড় হাতুড়ির প্রয়োগ করতে হয়, বড় হাতুড়ির প্রয়োগ করতে হয়। বুঝতে পারলে না? তো এখানে ভালোভাবে শুনে নাও, আমরা সূত্র এক্ষুনি পড়ে আসছি, কি এক্ষুনি পড়ে এসছি, এফ ইকুয়াল টু কি পড়ে এসছি, এফ ইকুয়াল টু এম ইন্টু এ, বল সমান ভর ইন্টু কি, ভর ইন্টু ত্বরণ। এবার দেখো আমি একটা ছোট হাতুড়ি নিলাম, একটা ছোট হাতুড়ি, এবং আরেকটা আমি নিলাম কি, আরেকটা আমি নিলাম ধরো বড় হাতুড়ি, বড় হাতুড়ি। এবার ছোট হাতুড়ি দিয়েই আমি যে ত্বরণে যে বেগে মারবো, বড় হাতুড়ি দিয়েও আমি সেম ওই একই বেগে মারবো, অর্থাৎ উভয় ক্ষেত্রে আমার অ্যাক্সিলারেশন কিন্তু সেম থাকছে। তো ধরে নিয়ে আমার অ্যাক্সিলারেশন 10 মিটার পার সেকেন্ড স্কয়ার, প্রথম ক্ষেত্রেও ছোট হাতুড়ি দিয়েও যখন মারছিলাম তখনও আমার ত্বরণ ছিল 10 মিটার পার সেকেন্ড স্কয়ার, দ্বিতীয় ক্ষেত্রেও আমার ত্বরণ কত হচ্ছে, আমার ত্বরণ থাকছে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা মানে ছোট হাতুড়ি হোক বা বড় হাতুড়ি হোক এটা কিন্তু ডিফার হয় না, এটা কিন্তু পরিবর্তন হয় না, সামান্য 19-20 পরিবর্তন হয়, সেটা নেগলিজেবল। তো প্রথম ছোট হাতুড়ি দিয়েও যখন মারবো আমি, ওই সাপোজ ধরো তুমি ছোট হাতুড়ি বড় হাতুড়ি তুমি ঠিক যে বেগে মারছিলে বড় হাতুড়ি দিয়েও ঠিক সেম বেগে মারলে, কিন্তু পরিবর্তন কোথায় হচ্ছে, ছোট হাতুড়ি দিয়ে যদি একটা পেরেক যদি ছোট হাতুড়ি দিয়ে মারতে যদি তোমার 10 বার ঘা দিতে হয়, তাহলে বড় হাতুড়ি দিয়ে দেখবে ওই সেম পেরেক সেম জায়গায় বসাতে
তোমার দেখবে সেখান থেকে হয়তো 6বার হয়তো তুমি হাতুড়ি প্রয়োগ করলে, 6বার ঘা মারলে হাতুড়ি দিয়ে ব্রেকটা বসে যাবে। কেন? তার কারণ হলো ভরের জন্য। ছোট যে হাতুড়ি যেহেতু, তো আমি ধরে নিচ্ছি ছোট হাতুড়ির ভর হলো 2 কেজি, আর বড় হাতুড়ি যেহেতু, তো বড় হাতুড়ির ভর, বড় হাতুড়ির সাইজে বড় হবে, তো ভরও অবভিয়াসলি বড় হবে। তো ধরে নিচ্ছি বড় হাতুড়ির ভর হয়ে যাবে 5 কেজি। তাহলে এবার এখান থেকে বল ক্যালকুলেট করো, তাহলে ইজিলি তোমরা বুঝতে পারবে বল মানে বলের সাথে ত্বরণ এবং ভরের কি সম্পর্ক, সবকিছুই পড়ানো আছে। সূত্রে বসাও, তাহলে বুঝতে পারবে কেন ছোট হাতুড়ির তুলনায় বড় হাতুড়ি দিয়ে পেরেক পুঁতলে সেই পেরেক তাড়াতাড়ি বসানো যায়। তাহলে এফ ইকুয়াল টু আমরা পড়ে এসেছি এম এ, ভর কত 2 কেজি, ত্বরণ হলো 10 মিটার/সেকেন্ড স্কয়ার, অর্থাৎ বল হচ্ছে কত 20 নিউটন বল প্রয়োগ হচ্ছে যখন আমরা ছোট হাতুড়ি অ্যাপ্লাই করছি। যখন আমরা বড় হাতুড়ি অ্যাপ্লাই করছি, বড় হাতুড়ি অ্যাপ্লাই করার সময় ওই এফ ইকুয়াল টু এম এর সূত্রে বসাও, 5 কেজি হয়ে যাচ্ছে বড় হাতুড়ির ভর, এবং ওই সেম ত্বরণ ছোট হাতুড়ি যে ত্বরণ দিয়ে আমি ছোট হাতুড়ি দিয়ে প্রয়োগ করছিলাম পেরেকের ওপর, বড় হাতুড়ির ক্ষেত্রেও আমি 10 মিটার/সেকেন্ড স্কয়ার এই ত্বরণেই আমি পেরেকটা বসাচ্ছি। তো এখান থেকে বল ক্যালকুলেট করো, হয়ে যাচ্ছে দেখো 50 নিউটন। এবং আমরা দেখে আশা করি বুঝতে পারছি যে 20 নিউটনের থেকে 50 নিউটন বড়, অর্থাৎ এখানে বল কি হচ্ছে বেশি প্রয়োগ হচ্ছে। কারণ কি? কারণ হলো একমাত্র ভর বেশি বলে এখানে বলের মাত্রাও কিন্তু এখানে বেশি হয়ে যাচ্ছে। সেই কারণে ছোট হাতুড়ির থেকে আমরা বড় হাতুড়ি বেশি প্রেফার করি দেয়ালে পেরেক বসাতে গেলে, কারণ পেরেকটা তাড়াতাড়ি বসানো যাবে। আশা করি বোঝাতে পেরেছি। সেকেন্ড উদাহরণ লেখো, সেকেন্ড এক্সাম্পল লেখো, টেনিস বলের পরিবর্তে ক্রিকেটের বল দ্বারা টেনিস বলের পরিবর্তে ক্রিকেটের বলের দ্বারা আঘাত বেশি লাগে। ক্রিকেটের বলের দ্বারা আঘাত বা চোট কি হয়? আঘাত বা চোট বেশি হয়, আঘাত বা চোট বেশি লাগে। এটা ওই সেম কারণের জন্য, কারণ টেনিস বলের ভর, সাপোজ টেনিস বলের ভর যদি 2 কেজি হয়, তাহলে ওই সেম একই সাইজের ক্রিকেট বলের ভর হয়ে যাবে 5 কেজি। যেহেতু ক্রিকেট বলের ভর বেশি হয়ে যাচ্ছে, সুতরাং এদের ওপর বল যে প্রয়োগ হবে সেই বলের মাত্রাটাও কিন্তু বেশি হয়ে যাবে, সেম ওই ছোট হাতুড়ি বড় হাতুড়ির মতো। একইভাবে থার্ড উদাহরণ এখান থেকে লেখো, থার্ড এক্সাম্পল লিখে রাখো, যে গদির পরিবর্তে মেঝেতে লাফালে, গদির পরিবর্তে যদি মেঝেতে লাফানো যায়, মেঝেতে লাফালে গদির পরিবর্তে মেঝেতে লাফালে বেশি কি হচ্ছে? বেশি চোট লাগে। এবং আরেকটা উদাহরণ এখান থেকে লিখে রাখো, আরেকটা উদাহরণ, যে ক্যাচ ধরার সময়, এই কোশ্চেনটা বহুবার এক্সামে দিয়েছে, ক্যাচ ধরার সময় খেলোয়াড়ের দ্বারা হাতকে পিছনের দিকে টানা। আশা করি যারা ক্লাস দেখছো প্রত্যেকে ছোটবেলায় ক্রিকেট খেলেছো বা এখনো খেলো। পিছনের দিকে টানা, তো ক্যাচ ধরার সময় দেখবে, যদি ক্রিকেট খেলা দেখে থাকো সেখানেও দেখবে, বা নিজে যদি খেলে থাকো দেখবে, যে এমনি হাত যদি এক জায়গায় রাখি তাহলে ক্যাচ ধরার সময় হাতে কিন্তু বেশি, মানে যখন বল আসবে ফোর্সে বেশি চোট লাগে, হাতে বেশি আঘাত লাগে। এবং যদি আমি ওই সেম স্পিডে আসা বলকে যদি একটু হাত পিছনে টেনে নিই, তাহলে কি হচ্ছে? তাহলে আমার সেটা কিন্তু হাতে লাগছে না। কেন লাগছে না?
তারও একটা কারণ আছে এবং সেই কারণ এই নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকেই তোমরা পেয়ে যাবে। তো পড়ে এসছি আমরা কি পড়ে এসছি ফোর্স সমান, এক্ষুনি আজকের ক্লাসেই পড়েছি, ফোর্স সমান ইম্পালস বাই টাইম। ইম্পালস মানে কি? ইম্পালস মানে ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন বাই কি সময়, ভরবেগের পরিবর্তনের হারকে কি বলা হচ্ছে? বল বলা হচ্ছে। তাহলে ফোর্স সমান কি? ভরবেগের পরিবর্তন, এবং সেই পরিবর্তনটা কত টাইমের অন্তরালে হচ্ছে তাকে ভাগ করলে, মানে ইম্পালসকে টি দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি বল। এবার যদি টি কে যদি আমি বাড়িয়ে নিই, মানে সময়ের অন্তরালটাকে যদি আমি বাড়িয়ে নিই, যত হাত আমি পিছনের দিকে টানবো তার মানে টাইম আরো বেশি ইনক্রিজ হয়ে যাচ্ছে। তো টাইম যদি ইনক্রিজ হয়ে যায় তাহলে ব্যস্ত অনুপাতের সম্পর্কে এফ কি হয়ে যাবে? এফ হয়ে যাবে কম, কারণ টি ইনক্রিজ হচ্ছে এবং এফ এবং টি এর সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক সম্পর্ক। এফ ভ্যারিজ অ্যাজ কি 1/t, এটা কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক মানে একটা কমলে আরেকটা বাড়বে, ব্যস্তানুপাতিক সম্পর্ক, ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাই টি বাড়লে এফ কমবে, এবং যেহেতু আমি হাত যখন টানছি তার মানে সময় আরো বেশি লাগছে ক্যাচ ধরতে, মানে টাইম বেড়ে যাচ্ছে। এর ফলে কি হচ্ছে? এর ফলে বল, প্রযুক্ত বল যেটা, সেই প্রযুক্ত বল কি হয়ে যাচ্ছে? প্রযুক্ত বল কমে যাচ্ছে। সেই কারণে ক্যাচ ধরার সময় খেলোয়াড় হাতকে পিছনের দিকে টানে যাতে করে আঘাতের পরিমাণ, চোটের পরিমাণ কম লাগে। আশা করি বোঝাতে পেরেছি। তো আজকের ক্লাস আমরা এই পর্যন্ত রাখছি। এবার আজকের ক্লাসের লাস্টের দিকে 3-4টে কোশ্চেন আছে, সেগুলো নিয়ে আমরা একটুখানি আলোচনা করব। এর পরের যে টপিক, পরের ক্লাস থাকছে মোশনের উপর থেকে, সেখানে আমরা নিউটনের তৃতীয় গতিসূত্র নিয়ে আলোচনা করব। তো দুটো গতিসূত্র অলরেডি আলোচনা করা হয়ে গেছে, আশা করি প্রত্যেকে আগের ক্লাসগুলো দেখেছো। বারবার বলছি, প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাস দেখবে, আর ক্লাস যদি ভালো লেগে থাকে তো অবশ্যই অবশ্যই ক্লাসটাকে তোমরা লাইক করবে। আচ্ছা, কোশ্চেন দেখো এখানে, আজকের ফার্স্ট কোশ্চেন দেখো, এ বুক ইজ কেপ্ট অন দ্য সারফেস অফ দ্য টেবিল। একটা বইকে কি করা হচ্ছে? একটা টেবিলের সারফেসে রাখা হচ্ছে। বলছে ইফ গ্র্যাভিটেশনাল পুল অফ দ্য আর্থ অন দ্য বুক ইজ ফোর্স অফ অ্যাকশন। আচ্ছা, এটা পড়ানো হয়নি, এটা তৃতীয় গতিসূত্রের সাথে সম্পর্কিত, কিন্তু তোমাদের কাছ থেকে অ্যান্সার এটা আশা করব, কারণ প্রত্যেকেই নিউটনের তৃতীয় গতিসূত্র ছোটবেলায় পড়ে এসছো। তো ইফ দ্য gravitational pull of the earth on the book is the force of action, then force of reaction is excreted by। বলছে যে একটা বই একটা টেবিলের উপরে রাখা আছে, গ্র্যাভিটেশনাল ফোর্স কি হচ্ছে? গ্র্যাভিটেশনাল ফোর্স বইয়ের উপরে, পৃথিবীর থেকে বইয়ের উপরে গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। তাহলে নিউটনের তৃতীয় গতিসূত্র আমরা জানি যে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। তো ফোর্স অফ রিয়াকশন কোথা থেকে কোথায় সেটা যাচ্ছে, সেটা এখানে এখানে অ্যান্সার জানতে চাইছে। তো অ্যান্সার কি হবে? বই একটা টেবিলের উপরে, ধরো একটা টেবিল, এটা একটা টেবিল, এই টেবিলের উপরে এই বইটা রাখা আছে, টেবিলের উপরে কি আছে? বইটা রাখা আছে। তো এখানে কি হচ্ছে? এর উপরে গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাপ্লাই হচ্ছে এই বইয়ের উপরে। তাহলে এর অপোজিট যে ফোর্স অফ রিয়াকশন, ফোর্স অফ রিয়াকশন কোথায় অ্যাপ্লাই হচ্ছে? তো ফোর্স অফ রিয়াকশন অ্যাপ্লাই হচ্ছে টেবিল থেকে বইয়ের উপর, টেবিল থেকে, টেবিল বইয়ের উপরে একটা ফোর্স অ্যাপ্লাই করছে। টেবিল কি করছে? বইয়ের উপরে, টেবিল বইয়ের উপরে একটা ফোর্স অফ রিয়াকশন অ্যাপ্লাই করছে, সেই কারণে বইটা টেবিলের উপরে অবস্থিত আছে। তো অ্যান্সার কি হবে? দ্য টেবিল অন দ্য বুক। নেক্সট ক্লাস করালে নেক্সট ক্লাসেই তোমরা এটার উপরে আরো মানে সঠিক মানে ক্লিয়ার ধারণা চলে আসবে, যখন নিউটনের তৃতীয় গতিসূত্র কমপ্লিট হবে। পরের কোশ্চেন দেখো, ইন এ ক্রিকেট ম্যাচ হোয়াইল ক্যাচিং এ ফাস্ট মুভিং বল এ ফিল্ডার in the ground gradually pulls hand backward with the moving ball to reduce the velocity to zero. The act represents। এক্ষুনি উদাহরণ দিলাম, লাস্ট এক্সাম্পল দিলাম। এটা কিসের উদাহরণ? এটা নিউটনের দ্বিতীয় গতিসূত্রের উদাহরণ, নিউটনের দ্বিতীয় গতিসূত্রের উদাহরণ। এই যে এক্ষুনি এখানে বললাম,
এক্ষুনি কোথায় বললাম, এই যে এই যে যে ক্যাচ ধরার সময় খেলোয়াড় কি করছে, খেলোয়াড় হাতকে পিছনের দিকে টানছে এবং এটা ফোর্সের সাথে টাইমের কি হচ্ছে, টাইমের ব্যস্তানুপাতিক হচ্ছে, অর্থাৎ টাইম যখন ইনক্রিজ হচ্ছে, টাইম যখন বেশি লাগছে তখন ওদিকে ব্যস্তানুপাতিক সম্পর্কে থাকার জন্য ফোর্স কি হয়ে যাচ্ছে, ফোর্স হচ্ছে কমে যাচ্ছে। পরের কোশ্চেনে চলে আসো। নেক্সট কোশ্চেন কি বলছে, হোয়াট ইজ দ্য নিউটনস ফার্স্ট ল অফ মোশন কল্ড? নিউটনের প্রথম গতিসূত্রকে কি বলা হয়? অলরেডি পড়ানো হয়ে গেছে, ইজি কোশ্চেন। ল অফ ইনার্শিয়া, ল অফ ইনার্শিয়া বলা হয়, অপশন বি। পরের কোশ্চেন চলে আসো, হোয়েন দ্য ভেলোসিটি টাইম গ্রাফ ইজ স্ট্রেট লাইন প্যারালাল টু দ্য টাইম ল্যাটিটিউড। কি বলছে, ভেলোসিটি টাইম গ্রাফ, ভেলোসিটি টাইম গ্রাফ, নিচে টাইম এবং এটা হয়ে যাবে ভেলোসিটি। তো ভেলোসিটি টাইম গ্রাফে কি বলছে, বলছে গ্রাফ ইজ স্ট্রেট লাইন প্যারালাল টু টাইম ল্যাটিটিউড, টাইম অক্ষের সমান্তরাল, কি টাইম অক্ষের সমান্তরাল গ্রাফ যাচ্ছে, মানে এইভাবে গ্রাফ যাচ্ছে। তাহলে সেটা কাকে ডিনোট করছে? তো এর অর্থ হলো কি, এর অর্থ হলো ত্বরণ সেম, মানে প্রত্যেক সেকেন্ডের অন্তরালে বেগ একই থাকছে। বেগ কি থাকছে, বেগ ধ্রুবক থাকছে, কনস্ট্যান্ট থাকছে, অর্থাৎ অ্যাক্সিলারেশন জিরো হচ্ছে, তো অ্যাক্সিলারেশন ইজ জিরো। এর সঠিক অ্যান্সার হয়ে যাবে, অলরেডি পড়ানো হয়ে গেছে এগুলো, অপশন সি এর সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেনে চলে আসো। পরের কোশ্চেন বলছে দেখো, দ্য রেশিও অফ কাইনেটিক এনার্জিস অফ টু অবজেক্ট অফ ইকুয়াল মাস is 4:9, then what is the velocity will be, what is the velocity will be? তো এখানে কি বলছে, কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি অলরেডি এর আগের দিনের ক্লাসে পড়িয়েছি। কাইনেটিক এনার্জি, প্রথম বস্তুর কাইনেটিক এনার্জি, দ্বিতীয় বস্তুর কাইনেটিক এনার্জি রেশিও। তো 1 মানে কাইনেটিক এনার্জি 1, কাইনেটিক এনার্জি 2 ধরে নিলাম। রেশিও কত বলেছে, 4/9, রেশিও বলেছে 4/9, তো 4/9 আমি এখানে লিখে নিলাম। এবার কাইনেটিক এনার্জির সূত্র আমরা জানি কি, হাফ mv স্কয়ার। তো উভয় ক্ষেত্রে কি বলে দিয়েছে দেখো, এখানে ইকুয়াল মাস মানে উভয় ক্ষেত্রে ভর, মানে প্রথম ক্ষেত্রে কাইনেটিক এনার্জি m1, দ্বিতীয় ক্ষেত্রে কাইনেটিক এনার্জি m2 ইকুয়াল টু আমি ধরে নিচ্ছি x ধরে নিতে পারি বা m ধরে নিতে পারি। উভয় ক্ষেত্রে ভর সমান, তাই আমি উভয় ক্ষেত্রে ভর আমি m টা সমান লিখছি। ভেলোসিটি আলাদা, তাই v1 স্কয়ার লিখলাম। কাইনেটিক এনার্জি সমান হাফ mv স্কয়ার, গতি শক্তি সমান হাফ mv স্কয়ার, নিচেও হবে হাফ mv। দ্বিতীয় গতি শক্তিকে আমি v2 দ্বারা ডিনোট করছি, তাই mvt এম হাফ mv স্কয়ার ইকুয়াল টু কত বলা আছে, 4/9, 4/9। তো হাফ আর m এখান থেকে কেটে গেল। এখান থেকে দেখো v1/v2 সমান কত হবে, স্কয়ারটা এদিকে চলে আসলে হয়ে যাবে বর্গমূল 4/9। বর্গমূল করলে এখান থেকে হচ্ছে 2, এখান থেকে হচ্ছে কত 3, অর্থাৎ বেগের রেশিও v1:v2 রেশিও কত হচ্ছে 2:3। অপশন নাম্বার বি তে আছে, অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরের কোশ্চেনে চলে আসো। পরের কোশ্চেন দেখো, বলছে হুইচ অফ দ্য ফলোইং নিউটনস ল মোশন প্রোভাইডস অ্যান explanation of why ball thrown against a wall bounce back। একটা বলকে যদি আমি কোনো দেয়ালে মারি তো বলটা বাউন্সে আবার ফিরে আসে, তো এটা নিউটনের কোন গতিসূত্রের জন্য হয়ে থাকে? তো এটা এখনো পড়ানো হয়নি, তৃতীয় গতিসূত্রের জন্য হয়ে থাকে, থার্ড ল অফ মোশনের জন্য হয়ে থাকে। অপশন সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেন বলছে যে the tendency of an object to resist change in a state of rest or motion is called। কোনো বস্তু যদি রেস্টে থাকে তাহলে তার সেই স্থির অবস্থা থেকে, মানে স্থির অবস্থায় থাকাকে, বা কোনো বস্তু যদি মোশনে থাকে তার সেই মোশনে থাকাকে কি বলা হয়? বলা হয় জড়ত্ব, অর্থাৎ ইনারশিয়া বলা হয়। তো অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, এগুলো অলরেডি পড়িয়েছি। তো এই 7টা ছিল আজকের তোমাদের লাস্টে কোশ্চেন। আর এর মধ্যে
একটা কোশ্চেন না পারা মানে উচিত, বাকি 6টা কোশ্চেন কিন্তু প্রত্যেকেরই পারা উচিত, কারণ 6টা কোশ্চেন অলরেডি পড়ানো হয়ে গেছে। তো আশা করি প্রত্যেকে সবকটা কোশ্চেনের অ্যান্সার নিজে নিজে দিতে পেরেছো। তো আজকের ক্লাস যদি ভালো লেগে থাকে তো অবশ্যই অবশ্যই ক্লাসটাকে তোমরা লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা আরআরবি, এনটিপিসি বা আদার্স অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো আজকের ক্লাস এই পর্যন্ত। নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। পরবর্তী ক্লাস সম্ভবত এই সপ্তাহে আর হবে না, একটা কথা বলে রাখি। আহ, তোমাদের সামনে পিএসসি ক্লার্কশিপের এক্সাম আছে, তো তার জন্য মানে তার ব্যাচ টাইম একটু বেশি প্রোভাইড করা হচ্ছে, সেই কারণে কিন্তু তোমাদের এই দিকের রেলের ক্লাসটা একটু ইরেগুলার চলছে। তো নেক্সট উইক থেকে তোমাদের আবার ফিজিক্সের ক্লাস, মানে এর পরবর্তী ক্লাস, মানে নিউটনের থার্ড ল সেটা শুরু হবে। নেক্সট উইক থেকে রেগুলার বেসিসে কিন্তু তোমাদের ক্লাস চলবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।